বেশ কিছুদিন হলো আপনারা আমাকে একটি কমন কোশ্চেন করতেছেন, সবাই না, বেশ কয়েকজন করতেছেন যে আমি ট্রিপলি থেকে ফ্রেশ গ্র্যাজুয়েট হয়েছি, এখন আমি ট্রিপলি রিলেটেড প্রাইভেট জব করতে চাই অথবা সরকারি জব করতে চাই, এখন আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তো আমি সেই কারণে আমি ভাবলাম যে আপনাদের জন্য দুটি ভিডিও আমি করার মানে সিদ্ধান্ত নিলাম। প্রথমটি হচ্ছে সরকারি জবের জন্য আপনারা কিভাবে প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারেন, কিভাবে খুব সহজে অল্প সময়ে আপনারা প্রিপারেশন নিতে পারেন। এটা একটা ভিডিও হবে সরকারির জন্য, এবং আরেকটি হবে আপনারা যদি প্রাইভেট জবে ঢুকতে চান, প্রাইভেট জবে দেখা যায় যে যারা ঢুকতে চায় তাড়াতাড়ি ঢোকার প্রয়োজন পড়ে, তাদের জন্য আরেকটি ভিডিও হবে। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি হচ্ছে সরকারি জবের জন্য। তো কিভাবে শুরু করব, এত বড় সিলেবাস আমার দেখা যাচ্ছে বেসিক একদম নাই, বেসিক জিরো হোক আর হিরো হোক, যেরকম বেসিকই হোক না কেন সবার জন্যই কমন এই ভিডিওটি। এবং এটা যে কোনো সরকারি পরীক্ষা অবশ্যই সেটা পাওয়ার সেক্টর হতে হবে, ডেস্কো, পিজিসিবি, নেস্কো সেই রিলেটেড হতে হবে, বিসিএস রিলেটেড কিন্তু না, এটা অবশ্যই বিসিএস রিলেটেড না, এটা শুধুমাত্র ডিপার্টমেন্টাল এই চাকরিগুলোর জন্য, ঠিক আছে। এবং সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, সবার জন্য কমন প্যাটার্নে এই ভিডিওটি তৈরি। তো ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওটির প্রত্যেকটি পয়েন্টে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা সহজে প্রিপারেশনটি গুছিয়ে ফেলতে পারেন। অবশ্যই ভিডিওটি আমি শর্টে করারই চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখুন, প্রথমে আমি কিছু প্রিকশন, অর্থাৎ এগুলো আসলে আমাদের মেনে চলা উচিত, যে কিছু রুলস আমার আছে সেগুলো অনুযায়ী আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত। প্রথম পয়েন্টটা দেখুন, আমি লিখছি বাজেট ইওর টাইম, অর্থাৎ আপনার টাইমটাকে বাজেট করে নিন। আপনি শুরুতে মানে মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট, এখনই আপনি একটা সরকারি পরীক্ষা দিলে আপনি যে সাথে সাথেই চান্স পাবেন তার কোনোই গ্যারান্টি নেই, কারণ সরকারি পরীক্ষা অনেক কম্পিটিটিভ পরীক্ষা, এখানে সারা বাংলাদেশ থেকে কম্পিটিশন হয়, ঠিক আছে। দেখা যায় আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার সাথে 3-4 বছর, 5 বছর, 6 বছরের অভিজ্ঞ লোকও পরীক্ষা দিবে। সো অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট টাইম বাজেট করতে হবে। নর্মালি দেখা যায় যে আপনারা যদি খুব মনোযোগ দিয়ে খুব ইফিসিয়েন্টলি পড়াশোনা করেন, খুব ইফিসিয়েন্টলি পড়তে হবে, তাহলে দেখা যায় যে নর্মালি 6 মাস থেকে 1 বছরের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের কাভার হয়ে যাবে, আশা করা যায়। তবে রেগুলারিটি, কনসিস্টেন্সি এটা অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে যত রেগুলারিটি যত কমবে এই টাইমটা তত বাড়তে থাকবে, ঠিক আছে। অতএব এই টাইম বাজেট করার কোনো বিকল্প নেই, অবশ্যই আপনারা একটি টাইম আপনারা বাজেট করে নেবেন, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্টটি দেখুন, আমি লিখছি কনসিস্টেন্সি, যেটা একটু আগেই বললাম যে কনসিস্টেন্সির কোনো বিকল্প নাই। আপনি একদিন পড়লেন, 2 দিন পড়লেন, 3 দিনের বেলায় আর পড়লেন না, চতুর্থ দিন মনে হলো যে না আজকে একটু ইউটিউব ভিডিও দেখি, আজকে পড়বো না, এই করতে করতে কিন্তু আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো অবশ্যই একটা নির্দিষ্ট টাইম আপনাদের ইউটিউবে অন্য ভিডিও দেখার জন্য রাখুন, কিছু টাইম আপনাদের পড়ার জন্য রাখুন, অবশ্যই সেটাকে সিস্টেমেটিক ওয়েতে আপনারা আগান, ঠিক আছে। তারপরে দেখুন 3 নাম্বার পয়েন্টটা আমি লিখছি যে অ্যাপ্লাই ফর গভর্নমেন্ট জব, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর প্রিপারেশন। আপনার প্রিপারেশন যেমনই হোক না কেন আপনারা অবশ্যই গভর্নমেন্ট জবগুলোতে অ্যাপ্লাই করবেন। যদি আপনি একদম ফ্রেশ লেভেলও হন তাও আপনারা গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করুন, ঠিক আছে। অনেকে দেখা যায় যে আমার তো প্রিপারেশন নাই, আমি পরীক্ষা দেব না, পরের বার পরীক্ষা দেব, এই করতে করতে কিন্তু আমাদের একটা ভিতরে একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায়, ঠিক আছে। শুরু থেকেই পরীক্ষা দিতে থাকলে আপনার মধ্যে আলাদা শক্তি কাজ করবে, ঠিক আছে। তখন আপনি কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন যে না এই টাইপের কোশ্চেন আসতে পারে এইভাবে। আর এক্সাম এনভায়রনমেন্ট অন্য একটা জিনিস, যার কারণে আমাদের গভর্নমেন্ট জবগুলোতে পরীক্ষা দেওয়া উচিত, অ্যাপ্লাই প্লাস এক্সাম দেওয়া। তারপরে রেগুলার প্র্যাকটিস, অবশ্যই যে টপিকগুলো পড়বেন সেগুলো প্র্যাকটিসে থাকতে হবে, তাহলে আপনি ভুলে যাবেন স্বাভাবিকভাবেই। নেভার বি ফ্রাস্ট্রেটেড, অর্থাৎ কখনোই হতাশ হওয়া যাবে না। যদিও আমি দুঃখিত, ফ্রাস্ট্রেটেড বানানটি আমি ভুল লিখে ফেলেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, FRUS হবে, ঠিক আছে। অর্থাৎ হতাশ হওয়া যাবে না, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আপনি বসে আছেন ফেসবুকে স্ট্যাটাস দেখতেছেন আপনার ফ্রেন্ড অমুক জায়গায় ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে, এগুলো নিয়ে কোনো সময়ই হতাশ হওয়া যাবে না। এগুলো নিয়ে যদি হতাশ হতে থাকেন তাহলে এটা আপনার জন্যই ডিমেরিট পয়েন্ট, ঠিক আছে। তারপরে এই যে কথাটা আমি এই যে পরের পয়েন্টেই লিখেছি, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। শুধুমাত্র আপনার কথা ভাবুন, আর অন্য কারো কথা কোনো কিছু ভাবার দরকার নেই। এটা আপনাকে ডিমোটিভেট করবে, শুধুমাত্র ডিমোটিভেট করবে, আর কোনো কিছুই না।
লাস্ট পয়েন্টটা দেখুন, আমি লিখছি মাস্ট হ্যাভ টু স্টাডি নন টেকনিক্যাল পাওয়ার সেক্টরস অলসো। যদি আপনি একদম ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং টেকনিক্যাল সম্পর্কে আইডিয়া খুবই দুর্বল হয়ে থাকে, তাহলে ফার্স্টে এই নন টেকনিক্যাল পাওয়ার সেক্টর নিয়ে ভাবার দরকার নেই। ফার্স্টে টেকনিক্যাল পার্টটা আপনি এগিয়ে ফেলুন 3-4 মাস ধরে খালি টেকনিক্যাল পড়ে আগে আগান, আপনি ঠিক মতো আগায় নিয়ে তারপরে আপনি নন টেকনিক্যাল পাওয়ার সেক্টর এগুলোতে আস্তে আস্তে এগুলোতে হাত দিতে হবে। ঠিক আছে, কারণ এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো প্রথমে আবার এটা নিয়ে যদি হাত দিতে যান তাহলে দেখা যাচ্ছে খালি এটাই পড়তে থাকবেন, বা একসাথে দুটো কন্টিনিউ করতে গেলেও কিন্তু এই ঝামেলাটা হবে। সো শুরুর দিকে শুধুমাত্র টেকনিক্যাল নিয়ে ভাবুন, পরে কিছুদিন গেলে তারপরে নন টেকনিক্যাল পাওয়ার সেক্টর এগুলো স্টাডি করুন। ঠিক আছে, এবার দেখুন আমি কোর্সগুলো সম্পর্কে বলবো, অর্থাৎ টেকনিক্যাল যে কোর্সগুলো আছে সেগুলো কিভাবে প্রিপারেশন নেবেন, যেটা নিয়ে আপনাদের মেইন কনফিউশনটা হয়। দেখুন আমি একটি সিকোয়েন্স তৈরি করে রেখেছি এখানে। তো আমরা অনেক সময় এখানে কিছু ভুল করে থাকি। দেখা যাচ্ছে আমি ফ্রেশ গ্রাজুয়েট, হুট করে আমি শুরু করছি পাওয়ার সিস্টেম কিন্তু ইলেকট্রিক্যালে অনেক অ্যাডভান্সড কোর্স। ঠিক আছে, এর আগে অনেক কোর্স আছে। বা হুট করে শুরু করে দিয়েছি ইলেকট্রনিক্সও যে সে কোর্স না, ইজি কোনো কোর্স না। এর আগে এগুলোর জন্য কিন্তু অ্যাডভান্স কোর্স আছে। বা মেশিন শুরু করে দিলাম হুট করে, মেশিনও অনেক অ্যাডভান্স কোর্স। এগুলো কিন্তু শুরুর কোনো কোর্স না। শুরুর কোর্স অবশ্যই আপনাকে হতে হবে ডিসি সার্কিট, এটা মাস্ট। ডিসি এবং এসি, এটা ছাড়া এই ট্রিপলির কোনো ভ্যালু নাই। প্রথমে আপনাকে ডিসি এবং এসি খুব ভালো মতো আয়ত্ত করে নিতে হবে, মাস্ট। তাতে একটু সময় বেশি লাগলে লাগুক, কোনো অসুবিধা নাই। আপনি ডিসি এসি দিয়ে শুরু করবেন। প্রথম কাজ হবে, আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে ডিসি এসি দিয়ে শুরু করবেন, রেগুলার প্রবলেম সলভ করবেন। ডিসি এসিতে খুব একটা থিওরি পড়ার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ম্যাথ করতে হয়। আলেকজান্ডার সাদিকো থেকে আমার ডিসি এসি পড়লেই চলে, প্লাস বয়েলিস্টের থেকে কিছু কিছু অংশ যেমন রেজোন্যান্স, সিরিজ রেজোন্যান্স এগুলো পড়তে হয়। এগুলো বিষয়গুলো মাথায় রাখবেন। আমি আমার চ্যানেলে তো এই টপিকগুলো থেকে ভিডিও আছেই, আপনারা চাইলে আমার চ্যানেলটাকেও রেফারেন্স হিসেবে ধরতে পারেন। আমি অনেকগুলো ভিডিওই প্রায় কভার করেছি, প্লাস আমার টার্গেট আছে ইলেকট্রিক্যালে সব ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার। ঠিক আছে, তো ডিসিএসসি যখন শেষ হয়ে যায় তখন এরপরে আপনি চাইলে 2 স্টেপে কাজ করতে পারেন। আপনি হয় ইলেকট্রনিক্স শুরু করতে পারেন, অথবা চাইলে মেশিন শুরু করতে পারেন। এটা আপনাদের চয়েস। আপনার কাছে দেখেন, ভার্সিটিতে আপনি তো একদম নতুন না, ভার্সিটিতে থাকতে এই কোর্সগুলো করেছেন। সো আপনি জানেন যে কোন বিষয়টি আপনি ভালো পারেন, ইলেকট্রনিক্সটা ভালো পারেন নাকি মেশিন ভালো পারেন। তো সেই অনুযায়ী আপনার ডিসিশন নেবেন যে আপনি মেশিনটা আগে শুরু করবেন নাকি ইলেকট্রনিক্স আগে শুরু করবেন। যেমন আমার ইয়ে অনুযায়ী আমি যখন ইয়াতে ফ্রেশ গ্রাজুয়েট ছিলাম, তখন আমি ভাবছি যে আমার কাছে ইলেকট্রনিক্স আর মেশিনের মধ্যে ইলেকট্রনিক্সটা সহজ লাগে, সেজন্য আমি আগে ইলেকট্রনিক্স দিয়ে শুরু করছি, তারপরে আমি মেশিনে গেছি। ঠিক আছে, সো আপনার এটা সম্পূর্ণভাবে আপনার চয়েস, আপনি ইলেকট্রনিক্স দিয়ে আগে শুরু করবেন নাকি মেশিন দিয়ে শুরু করবেন। তো সেই অনুযায়ী আমি লিখে রেখেছি, দেখুন আমার সিকোয়েন্সটাই আমি লিখছি। প্রথমে ইলেকট্রনিক্স কভার করবেন। ইলেকট্রনিক্সের মধ্যে ডায়োড আছে, বিজেটি আছে, তারপরে ফেট আছে, মসফেট আছে, অপ অ্যাম্প আছে। এই 5টি টপিক মোটামুটি আছে। আরো আছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স আছে, তবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সটা গভর্নমেন্ট জবের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। আপনারা অন্তত অপ অ্যাম্প পর্যন্ত যে 5টি টপিক বললাম, মোটামুটি ফেট, মসফেট, ডায়োড, বিজেটি এবং অপ অ্যাম্প, এই 5টি টপিক ভালো মতো আয়ত্ত করতে হবে, মাস্ট। তারপরে দেখুন আমি লিখেছি ডিজিটাল ইলেকট্রনিক্স। এটা দেখা যায় যে নেগলেক্ট করার কোনো অবকাশ নাই। আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটা আসলে কিন্তু অনেক সহজ, বাট আমরা নেগলেক্ট করে অনেক সময় এই কোর্সটা ফলো করি না। ঠিক আছে, সো ডিজিটাল ইলেকট্রনিক্সটাও আপনারা নেগলেক্ট করবেন না। ইলেকট্রনিক্স পড়লে তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্সটাও সেই সাথে কভার করে নেবেন। ঠিক আছে, তারপরে দেখুন আমি রাখছি অবশ্যই মেশিনকে। অবশ্যই পাওয়ার সিস্টেম আগে শুরু করবেন না, কারণ পাওয়ার সিস্টেম অনেকে আগে শুরু করে ভুল করে। কারণ পাওয়ার সিস্টেমে কিন্তু এই অল্টারনেটরের বেশ কিছু ম্যাথ ট্যাথ হ্যান ত্যান এগুলো আছে, ট্রান্সফরমারের বেশ কিছু ম্যাথ ট্যাথ এগুলো আছে। দেখা যায় মেশিনের কনসেপ্ট আপনার ক্লিয়ার না থাকলে তখন পাওয়ার সিস্টেমের ম্যাথগুলো করা পসিবল হয় না। সো অবশ্যই আপনাকে মেশিন আগে করতে হবে, তারপরে আপনার পাওয়ার সিস্টেম করতে হবে। ঠিক আছে, মেশিনের ভিতরে অনেক টাইপ মেশিন আছে। বেশি ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জবগুলোর জন্য এসি মেশিনগুলো, তবে ফার্স্ট ডিসি জেনারেটর, ডিসি মোটর এগুলো থেকেও আসে। ডিসি জেনারেটর, ডিসি মোটর, ইন্ডাকশন মোটর, তারপরে সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস জেনারেটর,
এই টপিকগুলোই মেইনলি মেশিনের পার্ট। আর পাওয়ার সিস্টেম তো হিউজ একটা কোর্স, এখানে পার ইউনিট সিস্টেম, তারপরে সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, তারপরে আরো অনেক টপিক আছে পাওয়ার সিস্টেমের মধ্যে, যেমন স্যাগ, করোনা, তারপরে পাওয়ার সিস্টেম প্রোটেকশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। পাওয়ার সিস্টেম প্রোটেকশন অর্থাৎ সাবস্টেশন, তারপরে যে সার্কিট ব্রেকার, তারপরে ফিউজ এটসেট্রা, অনেক কিছু আছে, লাইটেনিং অ্যারেস্টার, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো। ঠিক আছে, বিভিন্ন টাইপ ডিফারেন্সিয়াল রিলে আছে, এগুলো কানেকশন এগুলো সবকিছুই পাওয়ার সিস্টেমে গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে পাওয়ার সিস্টেমে, সেটা হলো ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এগুলো কোনো কিছুই আসলে আমাদের নেগলেক্ট করা উচিত না পাওয়ার সিস্টেম থেকে। আর আমি পরের পার্টগুলো আমি লিখতে ভুলে গেছি, সেটা হলো পাওয়ার সিস্টেমের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটি কোর্স আছে। অবশ্যই এই কোর্সগুলো আগে ভালো মতো, এই কয়েকটি কোর্স খুব ভালো মতো আগে আয়ত্ত করে নিতে হবে। তারপরে আমার মেইনলি করতে হবে হলো কমিউনিকেশন। কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি দুটি কোশ্চেন থাকেই, তবে দেখা যায় যে কমিউনিকেশন বেশ টাফ একটি কোর্স, কারণ বেশিরভাগ তথ্যই এখানে মুখস্থ নির্ভর, সেজন্য কমিউনিকেশনটা এর ভিতরে আমি রাখি নাই। যাই হোক, এরপরে আপনারা মেইনলি কমিউনিকেশন পড়বেন। দেখা যাচ্ছে ফার্স্টে আপনি কমিউনিকেশন পড়তে ধরলে ওই হতাশাতে আর কোনো কিছু পড়তেই পারবেন না। ঠিক আছে, সেই জন্য কমিউনিকেশনটা আমি লাস্টেই রাখছি। কমিউনিকেশনটা সবার পরে পড়বেন, তারপরে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু কোর্স, সেগুলো অল্প অল্প পরিমাণে পড়বেন। যেমন কি আছে, সিগন্যাল সিস্টেম, তারপরে কন্ট্রোল সিস্টেম, এগুলো খুব শর্টকাটে পড়লেই চলবে। এগুলো দেখা যায় যে আপনার রনি পারভেজের যে জব সলিউশন বইটা আছে সেখান থেকে কিছু লিমিটেড কিছু প্রবলেম করলেই হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি টোটাল সিকোয়েন্সটা। অবশ্যই এই প্রথম যে 6টি কোর্স লিখেছি এগুলো খুবই বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে, থিওরি এবং ম্যাথ খুবই ভালো মতো আয়ত্তে রেখে আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, একদিনে হবে না, এটা সময় লাগবে, সময়, ধৈর্য, আপনার চেষ্টা, এগুলো সবকিছুর রেজাল্টে আপনি একটি পাবেন। ঠিক আছে, এমন ভাবে প্রিপারেশন নিন যেন আজকে একটি অঙ্ক করলে আজ থেকে তিন মাস পরে যখন ওই সেম ম্যাথটি আপনি করতে যাবেন, আপনি যেন ওই ম্যাথটি সলভ করতে পারেন। কোনো রকম কোনো কিছু না দেখে আপনি নিজে নিজেই ওই ম্যাথটি সলভ করতে পারেন। এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে আপনার সফলতা নিশ্চিত। এবং কোনো একটি ম্যাথ সলভ করার সময় ফার্স্টে সলিউশন না দেখে আপনার চেষ্টা করুন, ফার্স্টে নিজে চেষ্টা করুন, নিজে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিন প্রথম দিকে, কোনো অসুবিধা নাই। তারপরে না পারলে, একদমই না পারলে, দেয়ালে পিঠ থেকে গেলে তখন আপনি সলিউশন দেখুন। তাছাড়া আপনি চেষ্টা করুন সলিউশন ছাড়া ম্যাথগুলো সলভ করেন, তাহলে আপনি দেখবেন খুব ভালো মতো যে কোনো টাইপ প্রবলেম যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে দিক না কেন আপনি সলভ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।